পৃষ্ঠা 706। নাটকীয় পদ্ধতি, ড্রামাটিক মেথড। অতীতের সঙ্গে বর্তমানের মেলবন্ধন ও সভ্যতার উন্নয়নে ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ ইতিহাস পাঠের লক্ষ্য। অতীতের সঙ্গে বর্তমানের নিবিড় সম্পর্ক অনুধাবন করাই ইতিহাস শিক্ষার মর্মকথা। ইতিহাসের বিমূর্ত অতীতকে শ্রেণীতে জীবন্ত ও মূর্ত করে তোলা অত্যন্ত কঠিন। মর্স স্টিফেন MORSCSTEPHENS মন্তব্য করেছেন, কোট, "It is difficult to convey to a reader an information of the time in which one has not lived. It is impossible." Unquote. পৃষ্ঠা 707। শিশু মন চঞ্চল, শিশু আবেগপ্রবণ, অথচ শ্রেণীকক্ষে ইতিহাসকে মূর্ত ও জীবন্ত করে তোলা চায়। জনসন মন্তব্য করেছেন, কোট, "The fundamental condition of making history effective in the classroom is to invest the past with an air of reality. History should be made vivid and alive." Unquote. সম্পূর্ণ অতীতকে ফিরিয়ে আনা না গেলেও অতীতের চরিত্র ও ঘটনাকে বর্তমানের প্রেক্ষাপটে অভিনয় করার মাধ্যমে মূর্ত ও জীবন্ত করে প্রতিফলিত করা অনেকটাই সম্ভব। দর্শন ও শ্রবণ ইন্দ্রিয় শক্তির সমন্বয়ে অভিনয় যথেষ্ট কার্যকরী ও হৃদয়গ্রাহী হয়ে ওঠে। ইতিহাসকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরলে ইতিহাস পাঠের মূল উদ্দেশ্য সার্থক ও ফলপ্রসূ হয়। নাটকীয় পদ্ধতির বিভিন্ন রূপ, ডিফারেন্ট ফর্ম অফ ড্রামাটিক মেথড। 1. বড় যাত্রা বা থিয়েটারের মাধ্যমে ঐতিহাসিক নাটকের দ্বারা শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস চেতনা গড়ে তোলা যায়। গ্রীষ্মাবকাশ ও পূজাবকাশে 4-5 অঙ্কের ঐতিহাসিক নাটক শিক্ষার্থীদের দ্বারা তুলে ধরা যায়। অবশ্য ইতিহাস শিক্ষণের পদ্ধতি হিসেবে এইরূপ নাট্যাভিনয়ের কার্যকারিতা তেমন নেই বললেই চলে। 2. সমগ্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবর্তে এক একটি পৃথক শ্রেণীর জন্য ঐতিহাসিক নাটক নির্বাচন করা যেতে পারে। এক একটি শ্রেণীর জন্য প্রকল্প গ্রহণ করে একাঙ্ক নাটক মঞ্চস্থ করা যায়। অবশ্য যেসব বিদ্যালয়ে পৃথক অভিনয় কক্ষ, ঐতিহাসিক সাজ সরঞ্জাম আছে, সেই সব বিদ্যালয়ের ক্ষেত্রে এই প্রকল্প কার্যকরী হয়। সর্বক্ষেত্রে এই পদ্ধতিতে নাটক পরিবেশন সার্থক হয়ে ওঠে না। 3. পূর্ব পরিকল্পনা মতো ইতিহাস শিক্ষণ শ্রেণীকক্ষে ইতিহাসের পাঠ্যবস্তু নাটকীয় পদ্ধতিতে পরিবেশন করতে পারেন। এই পদ্ধতিতে ইতিহাস শিক্ষাদান সার্থক ও ফলপ্রসূ হয়, কারণ শিক্ষার্থীরা পাঠদান প্রক্রিয়ার প্রতি গভীর আকর্ষণ বোধ করে। 4. পাঠদান চলাকালে শিক্ষক ইতিহাসের বিষয়বস্তু নির্বাচন করে পৃথক ইতিহাস কক্ষে কয়েকজনের মাধ্যমে বিষয়বস্তুর নাট্যরূপ দিতে পারেন। দৃশ্যনাট্য, ছায়ানাট্য, আলেখ্য দর্শন এই পর্বের অন্তর্ভুক্ত। অভিনয়ের অনুকূল বিষয় নির্বাচন। 1. প্রাচীন ভারতের নাটকীয় বিষয়বস্তু। প্রাচীন ভারতের ইতিহাস থেকে আর্য অনার্য সংঘর্ষ, আর্যদের বসতি বিস্তার, বৈদিক যুগের আশ্রমিক জীবনযাত্রা ও পূজা পার্বণ, রাজসূয় যজ্ঞ, জাতকের কাহিনী, মহাবীর ও বুদ্ধের জীবনী, আলেকজান্ডার ও পুরু, আলেকজান্ডার ও চন্দ্রগুপ্ত, অশোকের কলিঙ্গ যুদ্ধ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত ও নবরত্ন সভা, রাজ্যশ্রী ও হর্ষবর্ধন, লক্ষণাবতীর আক্রমণ, শশাঙ্কের গৌড়জয়, পৃথ্বীরাজ ও জয়চন্দ্র, পৃথ্বীরাজ ও সংযুক্তার বিবাহ ইত্যাদি বিষয় নাটকীয় পদ্ধতিতে তুলে ধরা যায়। 2. মধ্যযুগের নাটকীয় বিষয়বস্তু। মামুদের ভারত আক্রমণ, পৃথ্বীরাজ ও মোহাম্মদ ঘোরি ও কুতুবউদ্দিন, লক্ষণ সেন ও বখতিয়ার খলজি, বলবান ও 40 কৃতদাস, মালিক কাফুর, আলাউদ্দিন খলজি, ইব্রাহিম লোদি ও বাবর, রোগশয্যায় হুমায়ুন, আকবর ও রানা প্রতাপ, নূরজাহান ও জাহাঙ্গীর, অরঙ্গজেব ও শিবাজি, রোগশয্যায় শাহজাহান, বাংলার 12 ভূঁইয়া, শ্রী চৈতন্য ইত্যাদি বিষয় মধ্যযুগের ইতিহাসে নাটকীয় বস্তু হিসেবে নির্বাচন করা যায়। 3. আধুনিক যুগের ইতিহাস। ভারতে নাটকীয় বিষয়বস্তু: পলাশির যুদ্ধের কাহিনী, বক্সারের যুদ্ধের কাহিনী, ক্লাইভ ও দুপ্লে, ক্লাইভ ও সিরাজ, ওয়ারেন হেস্টিংস, নন্দকুমার, রামমোহন বিদ্যাসাগর, ডেভিড হেয়ারের শিক্ষা প্রচেষ্টা, মাইকেল, বঙ্গভঙ্গ নাটকীয় পদ্ধতিতে উপস্থাপন করা যায়। 4. আধুনিক বিশ্ব ও নাটকীয় বিষয়। আধুনিক বিশ্ব ইতিহাসের বিষয়বস্তু যেমন ফরাসি বিপ্লবের কারণ, ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড, নেপোলিয়ন বোনাপার্ট, আব্রাহাম লিঙ্কন, লেনিন, মাও সেতুং, কামাল পাশা, লিগ অফ নেশনস গঠন, দ্বিতীয় মহাযুদ্ধ, সম্মিলিত জাতিপুঞ্জ ইত্যাদি নাটকীয় পদ্ধতিতে শ্রেণীকক্ষে উপস্থাপন করা যায়। নাটকীয় পদ্ধতির গুরুত্ব। ইম্পর্টেন্স অফ ড্রামাটিক মেথড। 1. নাটকীয় পদ্ধতিতে ঐতিহাসিক বিষয়বস্তুর কার্যকারণ সম্পর্ক ও পারস্পর্য বজায় রেখে সর্বস্তরের শিক্ষার্থীদের মধ্যে মনোযোগ আকর্ষণ ও ইতিহাসবোধ জাগ্রত করা যায়। পৃষ্ঠা 708। 2.
অভিনয়ের সময় মঞ্চ তৈরি, দৃশ্যপট সাজানো ও দর্শকদের বসার স্থান তৈরি ইত্যাদি কাজের মধ্যে দিয়ে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি গড়ে ওঠে। 3. অভিনয়ের মাধ্যমে স্বকীয়তা, স্বাবলম্বন প্রভৃতি গুণাবলী অর্জিত হয়। শিক্ষার্থীদের মধ্যে অনাবিল আনন্দ ও ভাবাবেগ জাগ্রত হয়। 4. অতীতের বিমূর্ত বিষয় বাস্তবতার ছোঁয়ায় মূর্ত হয়ে ওঠে, ইতিহাস চেতনা সুস্পষ্ট হয়ে ওঠে। 5. এই পদ্ধতিতে শিক্ষক শিক্ষার্থীর মধ্যে মধুর সম্পর্ক গড়ে ওঠে। 6. নাটকীয় আবেদনে শিক্ষার্থীরা সাড়া দিয়ে পাঠ্য বিষয়ের প্রতি অধিক মনোযোগী হয়, তাদের মধ্যে ঐতিহাসিক বাস্তবতা জেগে ওঠে। 7. এই পদ্ধতিতে আনন্দের মধ্যে দিয়ে ইতিহাস শিক্ষার সুযোগ থাকে, তাই যুক্তিবাদী মননশীলতা গড়ে ওঠার পক্ষে এটি সহায়ক। 8. অভিনীত বিষয়ের বিশ্লেষণ ও সমালোচনা করার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে। 9. এই পদ্ধতিতে ইতিহাসের সঙ্গে সাহিত্য, সঙ্গীত ও কলার অনুবন্ধ করা যায়। নাটকীয় পদ্ধতির সীমাবদ্ধতা, লিমিটেশনস অফ ড্রামাটিক মেথড। 1. নাটকীয় পদ্ধতি শিক্ষাদানের সময় আবেগ অনুভূতির প্রাবল্য থাকে, লাগামহীন অবাস্তব কল্পনা শিক্ষার্থীদের পেয়ে বসে, কিন্তু কল্পনা বস্তুভিত্তিক নয়, তাই বলা যায় কোট, there is plenty of scope for imagination, both reproductive as well as productive in historical dramatization. But imagination must be realistic in accordance with the role. Unquote. 2. আসলে ঐতিহাসিক বিষয়ের উপর কল্পনার প্রলেপ দিয়ে উপন্যাস তথা নাটক রচিত হয়। অধ্যাপক গুচ গয়হসু চ বলেছেন, কোট, ঐতিহাসিক উপন্যাস যতই যত্নে লিখিত এবং পণ্ডিতোচিত তথ্যপূর্ণ হোক না কেন, তা আসলে ইতিহাস পাঠের স্থান কখনোই নিতে পারে না। আনকোট। 3. বাংলা নাটকে ইতিহাসের অনেক বিকৃতি ধরা পড়ে। তাছাড়া নাটকের মাধ্যমে ইতিহাস চেতনা গড়ে তোলা সম্ভব হলেও ইতিহাস সম্পর্কে যথার্থ জ্ঞানের সঞ্চার এই পদ্ধতিতে হয় না। 4. এই পদ্ধতিতে শিক্ষাদান সময় ও তথ্যের অপচয়ের কারণ হয়। মূল্যায়ন সবসময় সঠিক ও যথার্থ হয় না। মন্তব্য, আসলে এই পদ্ধতি একক ও স্বয়ং সম্পূর্ণ হতে পারে না। অভিনয়ের কার্যকারিতা নির্ভর করে দক্ষ ইতিহাস শিক্ষকের উপর। ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে রচিত নাটক কল্পনাশ্রয়ী না হয়ে সত্যাশ্রয়ী হয়। সেক্ষেত্রে ইতিহাস শিক্ষককে সতর্ক হয়ে অভিনয় উপযোগী কক্ষ, গ্রন্থাগার, জাদুঘর, উপকরণ ও অভিনয় উপযোগী বিষয় নির্বাচন করতে হয়। তবেই এই পদ্ধতির সার্থকতা ও সাফল্য আসে। উৎস পদ্ধতি বা সোর্স মেথড। বিজ্ঞান ভিত্তিক ইতিহাস চর্চার চেতনায় উৎস পদ্ধতির মূল বৈশিষ্ট্য। মানব জাতির হাজার হাজার বছরের প্রবহমান ইতিহাসের যাত্রাপথে সঞ্চিত হয়ে আছে অগণিত ঘটনার নানা তথ্য উপাদান। ইতিহাসবিদদের গবেষকের ভূমিকায় অবতীর্ণ হয়ে ইতিহাসের উৎসমূলক উপাদান সম্ভারকে সংগ্রহ করে নির্বাচন, পর্যবেক্ষণ, বিশ্লেষণ, ঘটনার ধারাবাহিকতা ও ক্রম পারস্পর্য বজায় রেখে সংব্যাখ্যানের মাধ্যমে সঠিক ইতিহাস রচনা করতে পারলেই ইতিহাস হয়ে ওঠে। সায়েন্স অফ ক্রিটিসিজম বা তাৎপর্যমণ্ডিত বিশ্লেষণী বিজ্ঞান। ইতিহাসকে শ্রেণীকক্ষে বাস্তব সত্যের উপর দাঁড় করাতে গেলে আবিষ্কৃত মৌলিক তথ্য উপকরণ চাই। কোড, source method is a method by which the contemporary source or the indirect source of history will be presented in order to help the student to comprehend easily the history. Unquote. ইতিহাসের উপাদানগুলিকে পরীক্ষা করে সত্য সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকে উৎস সন্ধান পদ্ধতি বলা হয়। উৎসের ক্ষেত্রে শ্রেণীবিভাগ, ক্লাসিফিকেশন অফ সোর্স। যুগ যুগান্তকাল মানুষ দেশে দেশে তার ক্রম বিকাশমান যাত্রাপথের দুধারে কীর্তিকলাপের যে অসংখ্য নিদর্শন রেখে গেছে, সেগুলি হল ইতিহাসের উৎস উপকরণ। উপাদানগুলিকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়। পৃষ্ঠা 709। 1. প্রত্নতাত্ত্বিক উপাদান, আর্কিওলজিক্যাল সোর্স। 2. সাহিত্যগত উপাদান, লাইব্রেরি সোর্স। 3. মৌখিক উপাদান, ওরাল ট্র্যাডিশন। 1. প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক খননকার্যের ফলে মাটির তলা থেকে প্রত্নতাত্ত্বিক উপাদানগুলি হল: এ. শিলালিপি, বি. মুদ্রা, সি. স্থাপত্য ভাস্কর্যের নিদর্শন, ডি. স্মৃতিস্তম্ভ, সৌধ, দালান, অট্টালিকা। 2. সাহিত্যগত উপাদান। প্রচলিত ভাষায় লিখিত উপাদানগুলিকে 3 ভাগে ভাগ করা যায়। এ. ধর্মীয় গ্রন্থ বা রচনাবলী, স্মৃতিশাস্ত্র, ধর্মপুস্তক। বি. ধর্মনিরপেক্ষ রচনাবলী, চরিত সাহিত্য, ব্যক্তি বিশেষের রচনাবলী, সরকারি নির্দেশনামা। সি. বৈদেশিক পর্যটকদের বিবরণী। ইতিহাসের উৎসমূলক উপাদানের ব্যাপকতা সম্পর্কে ডক্টর কে.ডি. ঘোষের ক্রিয়েটিভ টিচিং অফ হিস্ট্রি গ্রন্থে হয়েছে। কোট, The whole of historical world spread before us as a field of human activity, of the realization of human hopes
and the suffering of misery of frustration by human being. Unquote. উৎস পদ্ধতির মূল্য ও উপযোগিতা, ইউটিলিটিস অফ সোর্স মেথড। ঐতিহাসিক তথ্যের সন্ধান, তথ্য বিশ্লেষণ, শ্রেণীবদ্ধকরণ, সমন্বয় সাধন ও মূল্যায়নই হল উৎস পদ্ধতির মূল কথা। শিক্ষার্থীর কাছে ইতিহাসকে নীরস তত্ত্বমূলক বর্ণনার গণ্ডি থেকে জীবন্ত ও বাস্তব সত্তায় উন্নীত করতে গেলে উৎসমূলক উপাদানের উপযোগ মূল্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1966 খ্রিস্টাব্দে 17 অক্টোবর ভারতীয় ইতিহাস কমিশনের রিপোর্টে ডক্টর দেশমুখ বলেন, বিশ্ববিদ্যালয় স্তরে ইতিহাস শিক্ষা প্রদান অনুসন্ধান ভিত্তিক বা সোর্স ওরিয়েন্টেড হওয়া উচিত। মেরি শেলডন প্রণীত স্টাডিজ ইন জেনারেল হিস্ট্রিতে মৌলিক উৎস সন্ধানের উপর জোর দেওয়া হয়েছে। মেরি ময়কার রহস্যই তালিবস সয়কাল ল ড ন। 1. বিচার বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি। উৎস পদ্ধতি ইতিহাস শিক্ষার্থীর মধ্যে বিচার বিশ্লেষণী ক্ষমতা বৃদ্ধি করে এবং তারা বিজ্ঞান ভিত্তিক যুক্তি প্রয়োগে সমর্থ হয়। 2. সিদ্ধান্ত প্রতিষ্ঠা। এই পদ্ধতি অনুসরণে শিক্ষার্থী সত্য সিদ্ধান্তে পৌঁছতে সমর্থ হয়। 3. অন্তর্দৃষ্টি বৃদ্ধি। এই পদ্ধতি প্রয়োগে শিক্ষার্থীর মধ্যে অন্তর্দৃষ্টি জাগ্রত হয় ও অভিজ্ঞতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দৃষ্টি আরও সুদূর প্রসারী হয়। 4. ইতিহাস চর্চার প্রবণতা বৃদ্ধি। ইতিহাস জ্ঞানাশ্রয়ী বিষয়, প্রয়োজনীয় উপাদান অনুসন্ধান ও চাক্ষুষ বিশ্লেষণ শিক্ষার্থীকে ইতিহাস প্রবণ করে তোলে। 5. অতীতের বিষয় সুস্পষ্ট ও জীবন্ত হয়। উৎস পদ্ধতির মাধ্যমে ইতিহাস চর্চার ফলে প্রতিটি বিষয়বস্তুর সঙ্গে শিক্ষার্থীর চাক্ষুষ সংযোগ ঘটে, তাই শিক্ষার্থীর মনশ্চক্ষুর সামনে প্রতিটি বিষয় জীবন্ত হয়ে ওঠে। 6. স্বাধীন চিন্তা ও বিচারবোধ সৃষ্টি। এই পদ্ধতি অনুসরণে শিক্ষার্থীর স্বাধীন বিচারবুদ্ধি জাগ্রত হয়, শিক্ষার্থী চিন্তাশীল হয়ে ওঠে। 7. শ্রেণীকক্ষে অতীত পরিমণ্ডল সৃষ্টি। উৎস পদ্ধতির মাধ্যমে শ্রেণীকক্ষে অতীত পরিমণ্ডলের আবহ রচিত হয়, পাঠ্য বিষয়ের প্রতি আকর্ষণ গড়ে ওঠে। 8. মানসিক প্রস্তুতি। উৎসগুলি বিচার বিশ্লেষণ করতে গিয়ে শিক্ষার্থীর মধ্যে মানসিক গুণাবলীর বিকাশ হয়। কল্পনা শক্তি বৃদ্ধি। এই পদ্ধতি কল্পনার দুয়ারের বন্ধন উন্মোচন করে। মূল্যায়ন। উৎস পদ্ধতির মাধ্যমে ইতিহাস শিক্ষার্থীর কাছে প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থী ঐতিহাসিক ঘটনা প্রসূত সমস্যার সমাধান করতে পারে, সত্যানুসন্ধানে ব্যাকুল হয়। শিক্ষার্থীর মধ্যে যুক্তিবোধ ও বিশ্লেষণী ক্ষমতা জাগ্রত হয়। ঘটনার পারস্পর্য ও সময়ানুক্রম বজায় রেখে শ্রেণীবদ্ধকরণ ও পর্যালোচনায় শিক্ষার্থী দক্ষ হয়ে ওঠে। তা সত্ত্বেও একথা বলা যায়, উৎসের উপকরণগুলি সংগ্রহের আর্থিক সঙ্গতি প্রয়োজন। দেশ ভ্রমণ, মডেল, ছবি সংগ্রহে অর্থের প্রয়োজন। এগুলি পর্যালোচনার জন্য বিশেষ কক্ষের ও শিক্ষণপ্রাপ্ত বিশেষজ্ঞের প্রয়োজন হয়। উৎস সন্ধানে অত্যুৎসাহী হলে পাঠ্যপুস্তক সম্পর্কে অনীহা জন্মে, স্বল্প মেধাসম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রে অনুপযোগী। ভুল তথ্যের উপর বিশ্বাস জন্মালে তার ফল মারাত্মক হয়। তথাপি শিক্ষাক্ষেত্রে এই পদ্ধতির গুরুত্ব স্বীকৃত হয়েছে। পৃষ্ঠা 710। গ্রন্থানুসারী পদ্ধতি বা টেক্সট বুক মেথড। গ্রন্থানুসারী পদ্ধতি অতি প্রাচীন এবং সর্বাধিক ব্যবহৃত পদ্ধতি। বিদ্যালয় স্তরের পাঠদান প্রধানত পাঠ্যপুস্তক নির্ভর। এই পদ্ধতিতে শিক্ষক নির্দিষ্ট পুস্তকের নির্দিষ্ট পাঠ্যসূচি অনুযায়ী পাঠদান করেন। শ্রেণীকক্ষে পাঠ্যপুস্তকের বিভিন্ন অংশ শিক্ষার্থীদের পড়তে বলা হয়, অংশগুলি বুঝিয়ে দেওয়া হয়। শিক্ষার্থীরা কতটা বুঝতে পেরেছে তা প্রশ্নাকারে শিক্ষক পরীক্ষা করে নেয়। এই পদ্ধতি সম্পূর্ণভাবে পুস্তক কেন্দ্রিক। পাঠদানের শেষে শিক্ষক গৃহকাজ হিসেবে পাঠ্যপুস্তকের কয়েকটি পাতা পড়ে আসতে বলেন। এই পদ্ধতিকে অধ্যাপক বিনিং পিপল টিচার টেক্সট বুক স্টাডি পদ্ধতি বলে আখ্যায়িত করেছেন। এই পদ্ধতি একক পুস্তক বা বহু পুস্তক ভিত্তিক হতে পারে। বিদ্যালয় স্তরে প্রাইমারি সংসদ, মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা অনুমোদিত পাঠ্যপুস্তকের উপর ভিত্তি করেই এইসব স্তরে পাঠদান করা হয়ে থাকে। রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণের ক্ষেত্রে পাঠ্যপুস্তকের গুরুত্ব অনস্বীকার্য। তবে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু কোনো একটি বিশেষ পুস্তকের সাহায্যে সম্পূর্ণ করা যায় না। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ও বিভিন্ন তথ্য আদৌ স্থিতিশীল নয়। সাম্প্রতিক ঘটনাবলী জানতে হলে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের পুস্তক ও পত্রপত্রিকা পাঠ করার প্রয়োজন হয়। গ্রন্থানুসারী পদ্ধতির সুবিধা। মেরিটস অফ টেক্সট বুক মেথড। গ্রন্থানুসারী পদ্ধতিতে নিম্নলিখিত সুবিধাগুলি লক্ষ্য করা যায়। 1. পাঠ্যপুস্তকে পাঠ্যসূচি অনুযায়ী বিষয়বস্তুর বিন্যাস থাকে। কতটা বিষয়বস্তু শিক্ষার্থীদের আয়ত্ত করতে হবে তা তারা প্রথম থেকেই জানতে পারে। 2. যেহেতু পাঠ্যপুস্তক বিষয়বস্তুর ধারাবাহিকতা অনুযায়ী এবং যুক্তিভিত্তিক ধারায় লেখা হয়, সেই জন্য শিক্ষার্থীদের পক্ষে বিষয়বস্তু আয়ত্ত করা সহজ হয়।
শিক্ষকও বিষয়বস্তুর ধারাবাহিকতা অনুযায়ী পাঠদানে অগ্রসর হতে পারে। 3. এই পদ্ধতিতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে জ্ঞানার্জন করতে পারে এবং বহু পুস্তক পাঠের মাধ্যমে বিশেষ করে রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষার্থীদের নতুন জ্ঞানার্জনের স্পৃহা বাড়ে। 4. গ্রন্থানুসারী পদ্ধতিতে মনন, চিন্তন ও অনুধাবন শক্তি বৃদ্ধি পায়। 5. শিক্ষার্থীদের পাঠাভ্যাস গঠন হয়। বিষয়টি বারবার পাঠের দ্বারা জ্ঞান দীর্ঘস্থায়ী হতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি পরিবর্ধিত হয়। 6. পাঠ্যপুস্তকে অনেক মন্তব্য, চিত্র, রেখাচিত্র, তুলনামূলক সূচি, ছবি ইত্যাদি থাকে। এসবের দ্বারা শিক্ষার্থীরা জ্ঞানের পরিধি বাড়িয়ে তুলতে সক্ষম হয়। 7. প্রতিটি অধ্যায়ের শেষাংশে বিভিন্ন প্রশ্নাবলী থাকে। এইসব প্রশ্নাবলীর মাধ্যমে বিষয়বস্তু সম্পর্কে পরিষ্কার ধারণা গঠনে সুবিধা হয়। শিক্ষার্থীরা কতটা জ্ঞানার্জন করতে পেরেছে তাও পরীক্ষা করে নিতে পারে। গ্রন্থানুসারী পদ্ধতির অসুবিধা। ডিমেরিটস অফ টেক্সট বুক মেথড। গ্রন্থানুসারী পদ্ধতিতে পূর্বোক্ত সুবিধাগুলি থাকলেও কিছু অসুবিধাও আছে। 1. এই পদ্ধতিতে পাঠদান ও পাঠ গ্রহণ সম্পূর্ণরূপে গ্রন্থ সর্বস্ব হয়ে পড়ে। এতে শিক্ষা ব্যবস্থা অনেকাংশে সংকুচিত হয়। 2. গ্রন্থানুসারী পদ্ধতিতে শিক্ষার্থীরা অনেক সময় বিষয়বস্তু না বুঝে পাঠ্যপুস্তকের লিখিত বিষয়বস্তু হুবহু মুখস্থ করার চেষ্টা করে। অনেক ভুল মন্তব্য ও তথ্য সত্য বলে গ্রহণ করে। পাঠ্যপুস্তকের বাইরে পড়াশোনার কথা তারা ভাবতে পারে না, ফলে তারা পাঠ্যপুস্তক নির্ভর হয়ে পড়ে। 3. পাঠ্যপুস্তক ভিত্তিক পদ্ধতিতে শিক্ষাকর্ম স্বতঃস্ফূর্ত হতে পারে না। 4. এই পদ্ধতিতে রাষ্ট্রবিজ্ঞান পাঠের উদ্দেশ্য সফল হয় না। বিষয়বস্তু মুখস্থ করার চাইতে বিষয়বস্তু সম্পর্কে সঠিক ধারণা লাভ করাই বিষয়টি পাঠের উদ্দেশ্য। 5. এই পদ্ধতিতে শিক্ষার্থীরা নিষ্ক্রিয় ভূমিকা গ্রহণ করে। 6. শিক্ষণ পদ্ধতির মূল নীতি বা ম্যাক্সিমস অফ টিচিং MAXIMS, যেমন সহজ থেকে কঠিন, জানা থেকে অজানা, মূর্ত থেকে বিমূর্ত অনুসরণ করা যায় না। 7. এই পদ্ধতি মনোবিজ্ঞান সম্মত নয়। পৃষ্ঠা 711। একক পদ্ধতি বা ইউনিট মেথড। এই পদ্ধতিতে বৈশিষ্ট্যের দিক থেকে বিষয়বস্তুকে কয়েকটি মূল এককে বিভক্ত করে পাঠদানের ব্যবস্থা করা হয়। এই পদ্ধতি সবচেয়ে আধুনিক মনোবিজ্ঞান সম্মত পদ্ধতি এবং আমেরিকাতে বেশি জনপ্রিয়তা লাভ করেছে। জেস্টাল্ট JESTALT মনোবিজ্ঞানীদের সমগ্রতা মতবাদ থেকে এই একক পদ্ধতির উদ্ভব হয়েছে। সমগ্রবাদীরা মনে করেন সমগ্রের একটি সম্পূর্ণ রূপ আছে যা তার বিচ্ছিন্ন অংশের মধ্যে থাকে না। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞান অর্জন করতে হলে বিষয় সংগঠন এমন হওয়া প্রয়োজন যেন শিক্ষার্থীরা মূল বিষয়কে কেন্দ্র করে সম্পর্কিত অপর বিষয়গুলি অনুধাবন করতে পারে। সেই সঙ্গে সমস্ত সম্পর্কিত বিষয়বস্তুকে একসঙ্গে পড়াবার কথা বলা হয়েছে। ডক্টর হেনরি সি মরিসন একক পদ্ধতির মাধ্যমে অখণ্ড জ্ঞান লাভের কথা বলেছেন। এই পদ্ধতিতে জ্ঞানের অখণ্ডতাকে বজায় রেখে পাঠদান সম্ভব। শিক্ষাবিদ বসিং অনুসার BOSSING এর মতে এই পদ্ধতিতে শিক্ষার্থীরা এমন কতগুলি পরস্পর সম্বন্ধযুক্ত কর্মধারা অনুশীলন করতে পারে যার ফলে তার উদ্দেশ্যটি ভালোভাবে আয়ত্ত করতে পারে। শিক্ষাগত অভিজ্ঞতা সঞ্চয় হয় এবং আচরণেও পরিবর্তন আসে। কোট: A unit consists of comprehensive series of related meaningful activities so developed as to achieve pupil purposes, provide significant experience, result in appropriate behavioral change. Unquote. একক পদ্ধতিতে পাঠদানের উদ্দেশ্য বর্ণনা প্রসঙ্গে ডক্টর মরিসন তিনটি উদ্দেশ্যের কথা বলেছেন। 1. সামগ্রিক উদ্দেশ্য। সামগ্রিক উদ্দেশ্য বলতে বোঝায় পাঠ্য বিষয়ের একককে কেন্দ্র করে শিক্ষার্থীদের বুদ্ধি, চিন্তা ও আচরণের সামগ্রিক পরিবর্তন ঘটানো। 2. সাধারণ উদ্দেশ্য। সাধারণ উদ্দেশ্য বলতে তিনি বুঝিয়েছেন সামগ্রিক জ্ঞানের পরিপ্রেক্ষিতে জ্ঞান, অভিজ্ঞতা ও কর্মদক্ষতা অর্জন করা। 3. বিশেষ উদ্দেশ্য। বিশেষ উদ্দেশ্য বলতে বুঝিয়েছেন নির্দিষ্ট একককে কেন্দ্র করে যে জ্ঞানার্জন তার মূল্যায়ন। ডক্টর হেনরি মরিসনের মতে একক পদ্ধতির পাঠ পরিকল্পনার 5টি স্তর থাকবে। A. আবিষ্কার বা এক্সপ্লোরেশন, B. উপস্থাপন বা প্রেজেন্টেশন, C. উপলব্ধি বা অ্যাসিমিলেশন, D. সংগঠন বা অর্গানাইজেশন এবং E. আবৃত্তি বা রিসাইটেশন। আবিষ্কার পর্বে শিক্ষার্থীদের পূর্ব জ্ঞান পরীক্ষা করা হয় এবং সেই অনুযায়ী একক নির্বাচন করা হয়। উপস্থাপনে মূল বিষয়টি উপস্থাপন করা হয়। উপলব্ধির পর্বে ব্যক্তিগত বা দলগতভাবে তথ্য সংগ্রহ করা এবং আবৃত্তি পর্বে সংগৃহীত তথ্যাদির বিশ্লেষণ করে বিষয়টির উপর অভিমত প্রকাশ করা হয়।
এই পদ্ধতির বিশেষ কিছু সুবিধা ও অসুবিধা আছে। একক পদ্ধতির সুবিধা, অ্যাডভান্টেজেস অফ ইউনিট মেথড। 1, এই পদ্ধতিতে শিক্ষার্থীর সামগ্রিক জ্ঞান অর্জন হয়। 2, এই পদ্ধতির মাধ্যমে বিষয়বস্তু ও অভিজ্ঞতার মধ্যে সামঞ্জস্য রক্ষা করা যায়, শিক্ষার্থীদের বিষয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা জন্মায়। 3, শিক্ষার্থীরা নিজস্ব ক্ষমতা অনুযায়ী এই পদ্ধতিতে শিক্ষালাভ করতে পারে। 4, সবচেয়ে বড় সুবিধা হলো রাষ্ট্রবিজ্ঞানে একক পদ্ধতি খুব সফলতার সঙ্গে প্রয়োগ করা যায়। উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে রাষ্ট্রবিজ্ঞানের বিষয়গুলিকে কতকগুলি অধ্যায়ে ভাগ করা হয়। এই অধ্যায়গুলিকে আবার কতকগুলি এককে ভাগ করা হয়। পাঠদানের জন্য এই এককগুলিকে কতকগুলো উপ এককে বিভক্ত করে পাঠ পরিকল্পনা করা যায়। 5, এই পদ্ধতি মনোবিজ্ঞান ভিত্তিক। 6, এই পদ্ধতি সক্রিয়তা ভিত্তিক। 7, এই পদ্ধতিতে পাঠদান করলে শিক্ষার্থীদের বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি পায়। 8, পাঠদানের সঙ্গে সঙ্গে এখানে মূল্যায়নও চলে। পৃষ্ঠা 712। এই পদ্ধতির গুরুত্বের কথা বলতে গিয়ে লিওনার্ড এইচ ক্লার্ক, লয়হস্য ইও দন্তের নয়াকার ডয়রেফ, এ ই চ কয়লয় আকার কয়রেফ, LEONARD এইচ ক্লার্ক CLARK মন্তব্য করেছেন কোড, The unit idea has been one of the most promising for unleashing creative spirit, for developing creative thinking, and for providing for various interest, abilities and purposes. Unquote. একক পদ্ধতির অসুবিধা, ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউনিট মেথড। 1, এই পদ্ধতি সব বিষয়ের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। 2, এই পদ্ধতি সময় সাপেক্ষ এবং অভিজ্ঞ শিক্ষণ প্রাপ্ত শিক্ষকের প্রয়োজন। 3, অনেক সময় এই পদ্ধতি একটি যান্ত্রিক পদ্ধতিতে পরিণত হয়। তত্ত্বাবধানমূলক শিক্ষণ পদ্ধতি বা সুপারভাইজড স্টাডি মেথড। শিখন একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়া এককভাবে শিক্ষার্থীর দ্বারা নিয়ন্ত্রিত হলে তার মধ্যে ত্রুটি থেকে যায়। শিক্ষার্থীদের আদর্শ শিখন কৌশল আয়ত্তকরণে সহায়তা করার প্রক্রিয়াকে বলা হয় তত্ত্বাবধানমূলক শিক্ষণ পদ্ধতি। এই পদ্ধতির উদ্দেশ্য হল শিক্ষার্থীদের শিখনের ব্যাপারে নির্দেশনা দেওয়া এবং তাদের ভবিষ্যতের জন্য আত্মনির্ভর করে তোলা। এই পদ্ধতিকে সঠিকভাবে পরিচালনা করতে হলে শিক্ষককে যথাযোগ্য পরিকল্পনা করতে হয়। 1, পাঠ্যক্রম বিশ্লেষণ করে পাঠ্যক্রমের বিষয়বস্তুর সঠিক বিন্যাস করতে হবে। 2, শিখন কৌশল নির্ধারণ করতে হবে। 3, বিষয় আয়ত্ত করার জন্য সময় বন্টন করতে হবে। এই কর্মসূচি অনুযায়ী শিক্ষার্থীরা নিজ নিজ টেবিল বা ডেস্কে বসে পাঠ অনুশীলন করবে এবং শিক্ষক ঘুরে ঘুরে তত্ত্বাবধান করবেন। প্রয়োজনে জটিল ও কঠিন সমস্যায় শিক্ষক শিক্ষার্থীদের সাহায্য করবেন। এই পদ্ধতিকে কার্যকর করার জন্য উপযুক্তভাবে সজ্জিত একটি কক্ষের প্রয়োজন। তত্ত্বাবধান পদ্ধতির প্রয়োগ নানা ধরনের হতে পারে, যেমন 1, সম্মেলন প্ল্যান, দ্য কনফারেন্স প্ল্যান। এই ধরনের প্ল্যান সাধারণত অনগ্রসর শিক্ষার্থীদের জন্য করা হয়। তাদের ভুল ভ্রান্তি দূর করা ও পরবর্তী শিক্ষায় উৎসাহিত করা এই পদ্ধতির উদ্দেশ্য। 2, বিশেষ শিক্ষক ব্যবস্থা, দ্য স্পেশাল টিচার প্ল্যান। এই ব্যবস্থায় বিদ্যালয়ে বিশেষ কয়েকজন শিক্ষককে নিযুক্ত করা হয়। এই শিক্ষকদের প্রধান কাজ হল প্রতিটি শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে শিক্ষাদান করা। সাধারণত পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য এই ব্যবস্থা করা হয়। 3, বিভক্ত পিরিয়ড প্ল্যান, ডিভাইডেড পিরিয়ড প্ল্যান। এই পদ্ধতিতে একটি বৃহৎ শ্রেণীকক্ষে একটি পিরিয়ডকে 2টি পিরিয়ডে ভাগ করা হয়, যেমন 1, একটিতে পাঠদান এবং 2, অন্যটিতে তত্ত্বাবধান। এইভাবে শিক্ষার্থীদের 2টি দলে বিভক্ত করে 2জন শিক্ষকের দ্বারা শিক্ষাকর্ম তত্ত্বাবধান করা হয়। 4, দ্বিগুণ পিরিয়ড পরিকল্পনা, দ্য ডাবল পিরিয়ড প্ল্যান। এখানে একটি বিষয় আলোচনার জন্য 2টি পিরিয়ড নির্দিষ্ট করা হয়। প্রথম ঘন্টায় বিষয়টি নিয়ে আলোচনা করা হয় ও পরামর্শ দেওয়া হয়। দ্বিতীয় পিরিয়ডে শিক্ষার্থীদের পাঠ অনুশীলন তত্ত্বাবধান করা হয়। এই দ্বিগুণ পিরিয়ড পরিকল্পনা আবার নানা ধরনের হতে পারে, যেমন প্রাত্যহিক, অতিরিক্ত পিরিয়ড পরিকল্পনা, পাঠাগারে পাঠের পরিকল্পনা এবং পরিবর্তনশীল বিভক্ত পিরিয়ড পরিকল্পনা প্রয়োজন অনুযায়ী। 5, সাময়িক তত্ত্বাবধানের ব্যবস্থা, পিরিয়ডিক্যাল সুপারভিশন। সময়ের অপচয় বন্ধ করার জন্য এবং শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী শিক্ষক একদিন অন্তর অথবা সপ্তাহে একদিন নির্দিষ্ট ক্লাসের শিক্ষার্থীদের উপর ন্যস্ত কাজের তত্ত্বাবধান করেন। তত্ত্বাবধানমূলক পদ্ধতির নিম্নলিখিত সুবিধা ও অসুবিধা বর্তমান। তত্ত্বাবধানমূলক শিক্ষণ পদ্ধতির সুবিধা, মেরিটস অফ সুপারভাইজড স্টাডি মেথড। 1, অনগ্রসর ও মেধাবী উভয় প্রকার শিক্ষার্থী একটি পদ্ধতির দ্বারা উপকৃত হয়। 2, এই পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীকে বিশেষ দৃষ্টি দেওয়া সম্ভব। 3, শিক্ষক ও শিক্ষার্থীরা পরস্পরের অতি সান্নিধ্যে আসার সুযোগ পায় এবং সম্পর্ক মধুর হয়। পৃষ্ঠা 713। 4,
এই পদ্ধতিতে শিক্ষক ব্যক্তি বৈষম্যের নীতি অনুসরণ করে পাঠ পরিচালনা করেন। 5. এই পদ্ধতিতে শিক্ষার্থীদের আদর্শ পাঠাভ্যাস গড়ে ওঠে এবং স্বাধীনভাবে জ্ঞানার্জনের ক্ষমতা বাড়ে। তত্ত্বাবধানমূলক শিক্ষণ পদ্ধতির অসুবিধা। দি মেরিটস অফ সুপারভাইজ স্টাডি মেথড। 1. অনবরত তত্ত্বাবধানের ফলে শিক্ষার্থীরা শিক্ষক নির্ভর হয়ে পড়ে, স্বাধীনভাবে জ্ঞানার্জনের স্পৃহা থাকে না। 2. অতিরিক্ত তত্ত্বাবধানের ফলে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গঠিত হয় না। 3. সব বিষয় তত্ত্বাবধানের মাধ্যমে পাঠদান সম্ভব নয়। 4. এই পদ্ধতি বিদ্যালয়ের পরিচালনা করার অসুবিধা দেখা যায়। অতিরিক্ত কক্ষ এবং অতিরিক্ত সময়, এমনকি অতিরিক্ত শিক্ষক নিয়োগ করতে হয় এই পদ্ধতিতে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে তা সম্ভবপর নাও হতে পারে। সুতরাং এই পদ্ধতিতে পাঠদান করতে হলে বিদ্যালয় পরিচালনার আমূল পরিবর্তন আনতে হয়। 5. সবশেষে বলা যায় এই পদ্ধতিকে একটি স্বয়ং সম্পূর্ণ পদ্ধতি হিসেবে গণ্য করা যায় না। শ্রেণী পাঠদানের পরিপূরক হিসেবে এই পদ্ধতির প্রয়োগ করা যেতে পারে। ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক শিক্ষণ পদ্ধতি বা ইন্ডিভিজুয়ালাইজ ইনস্ট্রাকশন মেথড। আমরা যতই শিশু কেন্দ্রিক বা ব্যক্তিভিত্তিক শিক্ষার কথা বলি না কেন, আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের শ্রেণী বিভাগ এবং বিদ্যালয়ের শ্রেণী সংগঠনে এখনও অনেক ত্রুটি রয়ে গেছে। শিশুকে একক বা স্বতন্ত্র ব্যক্তি হিসেবে মোটেই বিবেচনা করা হয় না। আমরা ধরেই নিই যে একটি শ্রেণীকক্ষের সকল শিক্ষার্থী একই রকম। আমরা ভুলে যাই যে ব্যক্তিগতভাবে একজন শিক্ষার্থীর দৈহিক ও মানসিক সামর্থ্য, অভিরুচি, আচার আচরণ অল্প বিস্তর অন্য শিক্ষার্থীর থেকে ভিন্ন। এই কারণে পাঠ পরিকল্পনা হয় মাঝারি বুদ্ধিসম্পন্ন বা সাধারণ ছাত্রছাত্রীদের জন্য। এখানে স্বল্প মেধাবী বা বুদ্ধিমান শিক্ষার্থীদের পার্থক্য বিচার করা হয় না। সুতরাং মাঝারি মেধাসম্পন্ন শিক্ষার্থীরা ছাড়া আর কেউ এই পাঠ পরিকল্পনার দ্বারা উপকৃত হয় না। আবার ব্যক্তি স্বাতন্ত্র্য মেনে নিয়ে প্রত্যেক শিক্ষার্থীর ব্যক্তিগত ত্রুটি সংশোধনের চেষ্টা করলে শ্রেণীর জন্য সীমিত সময়ে সকলের প্রতি দৃষ্টি দেওয়া সম্ভব হয় না। অধিকন্তু নির্দিষ্ট শিক্ষাবর্ষে অনুমোদিত পাঠ শেষ করা সম্ভব হয় না। এইসব অসুবিধা দূরীকরণের জন্য ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক শিক্ষাদানের কথা বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক শিক্ষাদান পদ্ধতির স্বরূপ কী হবে? এই পদ্ধতিতে ব্যক্তি বা শিক্ষার্থী তার বৌদ্ধিক বয়স বা ইন্টেলিজেন্স এজ, নিজস্ব মানসিক ও দৈহিক শক্তি ও সামর্থ্য অনুসারে শিক্ষালাভ করে। শিক্ষক ছাত্রছাত্রীদেরও কাজকর্ম পরিচালনা, দেখাশোনা ও প্রয়োজনে সাহায্য করে। এই পদ্ধতি পশ্চাৎপদ ও মেধাবী সব শিক্ষার্থীর ক্ষেত্রেই সমান প্রযোজ্য। এই পদ্ধতি অনুসারে শ্রেণী গঠনের ভিত্তি হয় মানসিক শক্তির বিকাশ, মেধা ও বয়স। এই পদ্ধতির প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী যাতে তার মানসিক ক্ষমতা, রুচি, প্রবণতা এবং সম্ভাবনাকে সহজ সরল ও স্বাভাবিক পরিবেশে চরিতার্থ ও পরিবর্ধিত করতে পারে তার প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া। এই পদ্ধতিতে প্রতিটি শিক্ষার্থীকে সক্রিয় করে তোলা হয় এবং যোগ্যতার ভিত্তিতে কাজ দেওয়া হয়। উচ্চ বুদ্ধি ও নিম্ন বুদ্ধি সম্পন্ন সকল শিক্ষার্থীকে পৃথক পৃথকভাবে কাজ দেওয়া হয়। এখানে শিক্ষার্থীরা নিজ প্রচেষ্টায় শিক্ষকের সঙ্গে আলোচনাক্রমে ও তার সহযোগিতায় এবং অর্থনৈতিক পরিস্থিতি থেকে অর্জিত অভিজ্ঞতা দ্বারা বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগী হয়। এই শিক্ষা পদ্ধতির প্রধান দুটি দিক হল, প্রত্যেক ছাত্রছাত্রীর অর্জিত জ্ঞানের মূল্যায়ন মনস্তাত্ত্বিক পদ্ধতি অনুযায়ী করা হয়। শিক্ষকের ভূমিকা আদৌ নগণ্য নয়, তিনি এখানে বন্ধু, দার্শনিক ও পরামর্শদাতা। ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক শিক্ষণ পদ্ধতির প্রকারভেদ। টাইপস অফ ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন মেথড। এই শিক্ষাদান পদ্ধতিকে শিক্ষাবিজ্ঞানীরা 3 শ্রেণীতে বিভক্ত করেছেন। 1. দৃঢ় প্রথা বা রিজিড সিস্টেম। এই প্রথায় সমানভাবে উন্নত এবং সর্ববিষয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের নিয়ে শ্রেণী গঠন করা হয় এবং প্রত্যেক শ্রেণীর জন্য বিভিন্ন বিষয়ে পাঠ্যক্রম নির্দিষ্ট থাকে। প্রত্যেকের প্রয়োজনের কথা মনে রেখে পাঠ পরিকল্পনা করা হয় এবং শিক্ষাদান কার্য পরিচালিত হয়। পৃষ্ঠা 714। 2. স্বাধীন প্রথা বা ফ্রি সিস্টেম। এখানে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের কৃতিত্ব অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে পড়বার সুযোগ করে দেওয়া হয়। এখানে এক বিষয়ে জ্ঞানের অভাব অন্য বিষয়ে জ্ঞান অর্জনে বাধা হয়ে দাঁড়ায় না। এই পদ্ধতিতে প্রতিটি ছাত্রছাত্রীকে বিশেষজ্ঞ করে তোলার চেষ্টা করা হয়। 3. মিশ্র প্রথা বা মিক্সড সিস্টেম। এই ব্যবস্থায় অগ্রগামী, পশ্চাৎগামী ও মাঝারি ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সেকশন গঠন করা হয় এবং তাদের মান অনুযায়ী শিক্ষাদান চলে। মাসিক বা ষান্মাসিক পরীক্ষার ফলাফল অনুযায়ী এক সেকশন থেকে অন্য সেকশনে উন্নীত হওয়ার সুযোগ থাকে। 19বিংশ শতকের প্রথম দিকে মনস্তাত্ত্বিক ও শিক্ষাগত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক পার্থক্য নির্ণয় করে তাদের শিক্ষাদান করার জন্য বিভিন্ন পদ্ধতি আবিষ্কৃত হয়। তাদের মধ্যে ডাল্টন পরিকল্পনা, উইনেটকা পরিকল্পনা, হস্যই দন্তের নয়কার ট কয়াকার,
WINNETKA plan, ডয়কার কয়রাখোলা ল, DACROL মেথড, বাটাভিয়া বয়াকার টয়াকার ভয় হস্যই অন্তস্থ আয়াকার, BATA VIA পদ্ধতি বা মেথড, এবং প্রবলেম সলভিং মেথড অফ ডিউই DEWEY এই ব্যক্তি স্বাতন্ত্র্য শিক্ষাদান পদ্ধতির অন্তর্ভুক্ত। ব্যক্তি স্বাতন্ত্র্য শিক্ষাদান পদ্ধতি আবার দু প্রকার, এ ব্যক্তিমূলক শিক্ষাদান পদ্ধতি ও বি ব্যক্তিগত বৈষম্যের উপযোগী পদ্ধতি। ব্যক্তিগত বৈষম্য অনুযায়ী ব্যক্তিভিত্তিক শিক্ষাদান প্রণালী আবার তিন প্রকারের হয়। এক, ব্যক্তিভিত্তিক কর্মবন্টন প্রণালী বা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট প্ল্যান। দুই, ব্যক্তিভিত্তিক একক প্রণয়ন প্রণালী বা ইন্ডিভিজুয়াল ইউনিট প্ল্যান। এবং তিন, ব্যক্তিভিত্তিক কর্মচুক্তি প্রণালী বা ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট অর কন্ট্রাক্ট। এক, ব্যক্তিভিত্তিক কর্মবন্টন প্রণালী ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট প্ল্যান। এই প্রণালী অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে কাজ শিক্ষক এমনভাবে ভাগ করে দেন যাতে প্রত্যেক শিক্ষার্থী তার নিজস্ব ক্ষমতা অনুযায়ী শিক্ষা লাভ করতে পারে। এই প্রণালীর কয়েকটি বৈশিষ্ট্য হলো, এখানে প্রত্যেক শিক্ষার্থী স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। কাজ শেষ হলে শিক্ষক পরীক্ষা গ্রহণ করেন। উইনেটকা পদ্ধতিতে শিক্ষার্থীর ব্যক্তিগত বৈশিষ্ট্য বিশেষভাবে স্বীকৃত। শিক্ষার্থীরা নিজ নিজ ক্ষমতা অনুসারে নিজেদের চেষ্টা এবং শিক্ষকের তত্ত্বাবধানে বিষয়বস্তু আয়ত্ত করতে পারে। গতানুগতিক শ্রেণী শিক্ষার ব্যবস্থা এখানে নেই। এখানে একই সঙ্গে শিক্ষার্থী বিভিন্ন শ্রেণীতে পড়তে পারে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিভিন্ন বিষয় এই প্রণালীতে সার্থকভাবে শিক্ষা দেওয়া যেতে পারে। দুই, ব্যক্তিভিত্তিক একক প্রণয়ন প্রণালী ইন্ডিভিজুয়াল ইউনিট প্ল্যান। এই পদ্ধতিতে একটি বিষয়কে বিভিন্ন একক বা ইউনিট হিসেবে বিভক্ত করে একটি একক বা ইউনিট একজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দেওয়া হয়। এটি সম্পূর্ণ বিষয়কেন্দ্রিক। এই প্রণালীর কয়েকটি বৈশিষ্ট্য নিম্নরূপ। শিক্ষার্থীরা এখানে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পায়। ব্যক্তিগত পাঠের জন্য শিক্ষার্থীকে কয়েকদিনের কাজ একসঙ্গে দেওয়া হয়। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ পাঠ শেষ করতে পারে তাহলে তাকে অতিরিক্ত পাঠ দেওয়া হয়। এখানে কাজটি বা পাঠটি পরিচালিত হয় শিক্ষকের নির্দেশনায়। এই পদ্ধতিতে শিক্ষার্থীকে বিভিন্ন কাজের নির্দেশ ও কাজের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়। বিভিন্ন উপকরণ ও এই সকল বিবরণের সাহায্যে শিক্ষার্থী নিজেই শিক্ষা গ্রহণ করে। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে শিক্ষাদান কার্যকে ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক করে তুলতে হলে এই প্রণালী বিশেষ কার্যকরী হয়। এই বিষয়টি বাস্তব অভিজ্ঞতার উপর বহুল পরিমাণে নির্ভরশীল। রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন আলোচ্য বিষয়কে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করে শিক্ষার্থীদের দলগত অথবা ব্যক্তিগতভাবে পাঠ্যসূচি অনুশীলন বা কর্ম সম্পাদন সফল হতে পারে এই প্রণালীতে। পৃষ্ঠা 715। 3, ব্যক্তিভিত্তিক কর্মচুক্তি প্রণালী ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট অর কন্ট্রাক্ট। এই প্রণালীতে পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত বিষয়গুলিকে চুক্তির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বন্টন করা হয়। শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দ অনুযায়ী কাজ বেছে নেয়। এই প্রণালীর কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল, শিক্ষক কাজের একটা সাধারণ ধারণা ও নির্দেশ পূর্বেই শিক্ষার্থীদের দিয়ে দেন। হেলেন পারকিউর্স্ট HELENPARKHURST এর ডাল্টন পরিকল্পনা এই চুক্তিভিত্তিক কাজ বন্টনের নীতির উপর প্রতিষ্ঠিত। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষাদান এই পদ্ধতিতে সফল হতে পারে। শিক্ষার্থীদের রাজনৈতিক বিভিন্ন সমস্যার উপর প্রবন্ধ রচনা করার দায়িত্ব দেওয়া যেতে পারে। রচিত প্রবন্ধের সমালোচনা ও বিচার বিশ্লেষণের মাধ্যমে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করতে পারে। ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক শিক্ষণ পদ্ধতির সুবিধা। মেরিটস অফ ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন মেথড। 1, এই পদ্ধতিতে শিক্ষার্থীদের ব্যক্তি স্বাতন্ত্র্যের মর্যাদা দেওয়া যায়। 2, মেধাবী ও অনগ্রসর শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়া যায়। 3, শিক্ষার্থীরা সহযোগিতা ও প্রতিযোগিতার মাধ্যমে শিখতে পারে। 4, হাতে কলমে কাজ ও বাস্তব জগতের বিভিন্ন রাজনৈতিক সমস্যা সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারে। 5, স্বাধীনভাবে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীর ব্যক্তিত্ব ও চরিত্র সুগঠিত হতে পারে। 6, এই পদ্ধতি যুক্তিসিদ্ধ ও মনোবিজ্ঞান সম্মত। শিক্ষার্থীর মানসিক ক্ষমতা, আগ্রহ, রুচি, সক্রিয়তা সবকিছুর মর্যাদা দেওয়া হয়। ব্যক্তি স্বাতন্ত্র্য ভিত্তিক শিক্ষণ পদ্ধতির অসুবিধা। ডিমেরিটস অফ ইন্ডিভিজুয়ালাইজড ইনস্ট্রাকশন মেথড। 1, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী শিক্ষা প্রণালী শিক্ষার্থীদের অতি কৈশোরকাল থেকে ব্যক্তিমুখী করে তুলতে পারে। 2, উচ্চ বুদ্ধি ও স্বল্প বুদ্ধি সম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে একটি কৃত্রিম ব্যবধান গড়ে উঠতে পারে। একটি উচ্চমন্যতা ও হীনমন্যতার ভাব দেখা দিতে পারে। 3, আমাদের মতো স্বল্পগত শিক্ষার্থীদের দেশে এই প্রণালীতে শিক্ষাদান যথেষ্ট ব্যয় সাপেক্ষ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের বুদ্ধি পরীক্ষার ব্যবস্থা করতে হবে, প্রচুর পরিমাণে শ্রেণীকক্ষ, তার সঙ্গে উপযুক্ত গ্রন্থাগার, সাজ সরঞ্জামেরও ব্যবস্থা করতে হবে। 4. এই প্রণালীতে শিক্ষাদান অনেক সময় সাপেক্ষ। 5. তেমনি এই পদ্ধতিকে সার্থক করতে হলে অভিজ্ঞ ও শিক্ষানপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজন। আমাদের দেশে অনেক স্কুলে এই ধরনের শিক্ষকের অভাব আছে। 6. বিদ্যালয় পরিচালনার দিক থেকেও এই পদ্ধতি বিশেষ সুবিধাজনক নয়। পাঠ্য বিষয়ের বিভিন্ন অংশের সঙ্গে নিরবিচ্ছিন্নতা রক্ষা করা যায় না। কর্মশালা পদ্ধতি বা ওয়ার্কশপ মেথড। প্রজেক্ট মেথড এর কর্মশালা পদ্ধতি একটি দলগত পদ্ধতি বা গ্রুপ মেথড। কর্মশালা পদ্ধতি অনুসারে ছাত্রছাত্রীদের কয়েকটি দলে ভাগ করা হয়, প্রত্যেক দলের পৃথক কাজ থাকে। শিক্ষাক্ষেত্রে আধুনিক উৎপাদন পদ্ধতির প্রয়োগই ওয়ার্কশপ মেথডের মর্মকথা। এই পদ্ধতি কর্মভিত্তিক পদ্ধতির একটি রূপ। ওয়ার্কশপ মেথডটিকে বাংলায় কারিগরি পদ্ধতি বা কর্মশালা পদ্ধতির নামে অভিহিত করা যেতে পারে। এই পদ্ধতির মাধ্যমে শিক্ষার কাজ চললে শিক্ষার্থী স্বভাব ধর্মের প্রেরণায় কাজে ঝাঁপিয়ে পড়বে, স্বতঃস্ফূর্ত আনন্দেই কাজ করবে এবং তার জ্ঞানের পরিধি দিন দিন বৃদ্ধি পাবে। কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীর নিজের শক্তির উপর বিশ্বাস গড়ে তুলতে পারবে। কাজের মধ্যে দিয়েই তার মধ্যে প্রবল ব্যক্তিত্বের উন্মেষ ঘটবে। কাজের মধ্যে দিয়েই তার শুভ সংকল্প, আত্মবিশ্বাস ও মানবিক সত্তা পরিপূর্ণতার দিকে এগিয়ে যাবে। পৃষ্ঠা 716। ইতিহাসের কোনো প্রকল্প বা কর্মসমস্যা সমাধানের জন্য দলগত শিক্ষার্থীদের দায়িত্ব পালনের ভার দেওয়া যেতে পারে। এক্ষেত্রে শিক্ষক, নির্দেশক, পরিচালক, সংযোজকের ভূমিকা পালন করে। 1938 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়েন ও অন্তঃস্থয়িকা দন্তের নাম বিশ্ববিদ্যালয়ে প্রথম এই পদ্ধতির উপর পরীক্ষামূলক কাজ আরম্ভ হয়। ডক্টর আর্ল সি কেলি, EARL KELLEY 14 বছর ধরে এই পদ্ধতির উপর গবেষণা করেন। তিনি শ্রেণী শিক্ষায় এই পদ্ধতির প্রয়োগ সম্বন্ধে শিক্ষাবিদদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, কোট, "The workshop way of learning enable groups of people to learn from each other and help each other towards the solution of common problem." Unquote. কর্মশালা শিক্ষার কর্মসূচিতে শিক্ষার সর্বজনীন রূপটি ধরা পড়ে। এই পদ্ধতিতে একসঙ্গে কাজ করতে করতে দায়িত্ববোধ, মিলেমিশে চলার শক্তি, ভালোবাসা, মমত্ববোধ, ব্যক্তিত্বের স্ফুরণ ও সমাজ চেতনা প্রভৃতির সৃষ্টি হয়। বিভিন্ন কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থীকে নতুন নতুন সৃষ্টিতে উৎসাহিত করা যায়। শিক্ষক শিক্ষণ ও কর্মরত শিক্ষক শিক্ষণের কর্মসূচি রূপায়ণে কর্মশালা পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। মাধ্যমিক বিদ্যালয়ে বিষয় শিক্ষা ও ওই সম্পর্কিত বিভিন্ন কাজ এই পদ্ধতি অনুসারে হলে শিক্ষার্থীদের মধ্যে গভীর আগ্রহ ও উৎসাহের সৃষ্টি হবে। কর্মশালা পদ্ধতির বৈশিষ্ট্য। ফিচার্স অফ ওয়ার্কশপ মেথড। 1. এই পদ্ধতিতে কথা হবে কম, কাজ হবে বেশি। 2. কর্মসূচির পরিকল্পনার সময় সকলে একসঙ্গে মিলিত হয়ে নির্দিষ্ট কাজ বেছে নেবে। 3. কাজ করতে করতে যে সকল সমস্যার উদ্ভব হবে তার সমাধানের পথ খুঁজে বের করার সুযোগ সকলকে সমানভাবে নিতে হবে। 4. একটি ওয়ার্ক সেশন এ কার্যক্রমের রিপোর্ট তৈরি করতে হবে। 5. রিপোর্ট প্রস্তুত করে সমগ্র পরিকল্পনাটি কতখানি সাফল্যমণ্ডিত হয়েছে তার মূল্যায়ন করতে হবে। 6. কর্মশালা পদ্ধতি অনুসারে একটি কার্যক্রম ফলপ্রসূ করতে 1 সপ্তাহ সময় প্রয়োজন হবে। কর্মশালা পদ্ধতির ফলশ্রুতি। রেজাল্ট অফ ওয়ার্কশপ মেথড। কর্মশালা পদ্ধতির ফলশ্রুতি অত্যন্ত ব্যাপক। এই পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থী সকলেই উপকৃত হবে। 1. এই পদ্ধতি অনুসারে কাজ হলে শিক্ষক ও শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। 2. শিক্ষাগত সমস্যাবলীর সমাধান অনেকটা সহজ হবে। 3. শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীর সম্পর্কের উন্নতি হবে এবং গভীর আত্মীয়তা বোধ সৃষ্টি হবে। 4. সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করলে শ্রেণীকক্ষে সমস্যাগুলি সমাধানের পথ সহজ হবে। 5. সমস্যা সমাধানে অন্যের মতামত মেনে নেওয়ার মানসিকতা সৃষ্টি হবে। 6. কাজের মধ্যে দিয়ে বন্ধুর সংখ্যা বৃদ্ধি হবে। একসঙ্গে কাজ করতে করতে ঘনিষ্ঠ হয়ে বন্ধুত্বের বন্ধন সুদৃঢ় হবে। 7. এই পদ্ধতিতে কাজ করতে শিক্ষক ও শিক্ষার্থীর একে অন্যের খুব নিকটে এসে পড়বে। ছাত্র শিক্ষক সম্পর্কের উন্নতি হবে। 8. আলোচনায় অংশগ্রহণ করার ফলে শিক্ষার্থীদের জড়তা কেটে যায়, চিন্তায় পরিচ্ছন্নতা আসে, ধীরে ধীরে তাদের আত্মপ্রত্যয় ও ব্যক্তিত্বের স্ফুরণ ঘটে। 9. আলোচনার ফলে বচন পদ্ধতির সংস্কার হয়। 10. কাজ করার মধ্যে দিয়ে ব্যক্তিসত্তার বুনিয়াদ দৃঢ় হয়। 11. এই পদ্ধতিতে কাজ করতে করতে শিক্ষাগত যোগ্যতার মান উন্নীত হয়। 12. এই পদ্ধতিতে কাজ করার ফলে শিক্ষার্থীর শিক্ষায় শিক্ষক বেশি তৎপর হয়ে ওঠেন।
অনুসন্ধানমূলক গবেষণায় উৎসাহী হবেন। উপসংহার: কর্মশালা পদ্ধতির সাহায্যে কাজের মধ্যে দিয়ে মানুষের প্রকৃত মূল্যায়ন সহজ হবে। সকল কাজে এক গণতান্ত্রিক মনোভাব সৃষ্টি হবে। শিক্ষক ও শিক্ষার্থী বিপুল উৎসাহে নিজেদের কাজ আর যোগ্যতার পরিচয় দিতে সমর্থ হবে। তবে ওয়ার্কশপ পদ্ধতির সার্থক প্রয়োগ স্কুলের উঁচু ক্লাসেই সম্ভব।